ঈদযাত্রার শেষ দিনে রেলে বেড়েছে যাত্রীর চাপ, ভিড় বাস টার্মিনালগুলোতেও। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজট। সৌদি আরব এবং আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ। ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ঈদ সোমবার। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারে নেই ঈদ আনন্দ, আহতদের কাছেও ফিকে উৎসবের রং। অঙ্গ হারিয়ে বিষণ্ণ অনেকেই। এবং পুরোদমে চলছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি। মেলার স্টল, মুখোশ এবং দেয়াল লিখনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। কথা হচ্ছে যে এটি আমাদের একটা ঐতিহ্য, এটি হতেই হবে। এটা আমাদের নিজের একটা প্রাণের উদ্যোগ বলতে পারেন। আমরা নিজের মন থেকে এটা চলে আসি কাজের জন্য। স্বাগত জানাচ্ছি এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে অনেকেই। প্রিয়জনদের সাথে ঈদ করতে ছুটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উক্রোজ, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন সহকর্মী মাঝার ইমন এবং যমুনা সড়ক সেতু মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। তবে শুরুতেই তাসফিয়া, আপনার কাছে জানতে চাই রেল স্টেশনে এখন যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কোন রুটে রেল ছেড়ে গেছে? রওশন, যেমনটি আপনি বলছিলেন, রোজার একদম শেষ মুহূর্তে এসে কিন্তু রাজধানীবাসী তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে আসলে ঢাকা ছাড়ছেন এবং এর চাপ কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে দেখতে পাচ্ছি। এবং গত বছর বা অন্যান্য বছরগুলোর আমরা যেমনটি চিত্রটি দেখতে পেতাম যে প্ল্যাটফর্মে আসলে আসলে যাত্রীদের যে অস্বস্তি, একটি কখন ট্রেন আসবে, শিডিউল বিপর্যয় হবে কিনা, সেই চিত্র থেকে কিন্তু এবার আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি। যাত্রীরা বলছেন যে এখানে তারা আসছেন এবং ট্রেনগুলো আসলে সময় মতোই ছেড়ে যাচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 3টি ট্রেন আসলে রাজধানী থেকে ছেড়ে গিয়েছে এবং আজ মোট আসলে সারা দেশের উদ্দেশ্যে মোট 51টি ট্রেন রাজধানী ছেড়ে যাবে। এছাড়া আরেকটি বিষয় বলতে চাচ্ছি, যেটি হচ্ছে ই টিকেটের ব্যবস্থা থাকায় কিন্তু আসলে অন্যান্য বছরগুলো যেমন দেখা যেত যে টিকেটের জন্য যাত্রীদের লম্বা লাইন থাকতো, সেই লাইন কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ফলে টিকেটের যে ব্যবস্থা সেটি নিয়েও আসলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে টিকিট ছাড়া আসলে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার যদি আশঙ্কা থাকতো সেগুলো আসলে এখন নেই বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ বলছিলেন যে অন্যান্য বছরগুলোর যেমনটি দেখা যেত যে ট্রেনের ছাদে যাত্রীরা উঠে ভ্রমণ করেন, সেটি আসলে তারা চাচ্ছেন যে সেটি যতটুকু কমানো যায় তাদের দিক থেকে তারা সে চেষ্টা করছেন। তবুও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু যাত্রী আসলে টিকিট না পেয়ে বা স্ট্যান্ডিং টিকিট না পেয়েও কিন্তু আসলে ট্রেনের ছাদে উঠেই তারা যেখানে যেতে চাচ্ছেন সেই উদ্দেশ্যে আসলে তারা যাত্রা করছেন। এছাড়া আরেকটি বিষয় বলি যে আমরা অন্যান্য বছরগুলোতে যেরকম দেখতাম যে ট্রেনের শিডিউল বিপর্যয় হতো কিংবা হচ্ছে যাত্রীরা অস্বস্তিতে পড়তো, সেই চিত্র কিন্তু এই বছর নেই। এবছর যাত্রীরা বেশ স্বস্তিতেই আছেন এবং শেষ মুহূর্তে আসলে এখানকার যাত্রীরা আসলে তাদের প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সবশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রওশন, আমরা এবার সড়ক পথের খবর জানতে চাই। সেখানে আছেন সায়দাবাদ বাস টার্মিনালে আছেন মাঝার ইমন। ইমন, আপনার কাছে জানতে চাই, আজ যদি চাঁদ দেখা যায়, কালকে ঈদ, সেক্ষেত্রে একদম শেষ মুহূর্তে বাস টার্মিনালে সময় মতো যাত্রীরা বাস পাচ্ছেন কিনা, আর অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা?
বাস ছাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালে এসে দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণের বাস রয়েছে এবং যাত্রীদের সংখ্যাও কিন্তু বলা যায় যে শেষ মুহূর্তে যে তড়িঘড়ি করে রাজধানী ছাড়া প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের যে প্রস্তুতি সেটি কিন্তু রাজধানীবাসীর একেবারে স্পষ্ট। আর সায়দাবাদ বাস টার্মিনালে সকালবেলা এসে যে চিত্র দেখতে পেয়েছি যেটি বলছিলেন যে আর একটি কথা জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে কিন্তু ঈদ উদযাপনের যে তারিখ সেটি কিন্তু ঘোষণা হয়েছে, সেই হিসাবে কিন্তু আমরা বাংলাদেশি যারা রয়েছে তারাও কিন্তু ঈদ উদযাপনের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই মূলত একেবারে যেহেতু সময় নেই শেষ মুহূর্তে কিন্তু রাজধানী ছাড়ার যেই বিষয়টি সেই বিষয়ের জন্য কিন্তু মূলত এই সায়দাবাদ বাস টার্মিনাল সহ প্রতিটি জায়গায় কিন্তু আমরা ভিড় দেখছি। সেই ভিড়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি নিয়ে তারা মূলত তাদের যেই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করা সেই বিষয়টি রয়েছে। এবং সায়দাবাদ বাস টার্মিনালটি মূলত দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যেই যাত্রীরা রয়েছেন তারা অর্থাৎ দেশের একটি বড় অংশই কিন্তু এই সায়দাবাদ বাস টার্মিনাল ব্যবহার করে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যায়। সেই অনুযায়ী যে শেষ মুহূর্তের যে ব্যস্ততা সেটি কিন্তু এই বাস টার্মিনালে এসে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেটি দেখছি যে বেশিরভাগ যাত্রী মূলত ই টিকিটিংয়ের মাধ্যমে তাদের যেই টিকিট রয়েছে সেটি কিন্তু অগ্রিম কাটা রয়েছে, তারাই মূলত এসে স্বাচ্ছন্দ্যে তাদের বাসে উঠে যাত্রা শুরু করছে। অনেকেই আবার দেখছি যারা যেদিন ভ্রমণ করছে অর্থাৎ আজকে যারা ভ্রমণ করছে এর মধ্যে অনেকেই দেখছে টিকিট কাটতে, সেই ক্ষেত্রে মূলত কিছুটা টিকিটের দাম নিয়ে আমরা দেখেছি অনেকের মধ্যে অভিযোগ রয়েছে, তবে সেই অভিযোগও একেবারে নগণ্যই বলা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত ভাড়া স্বাভাবিক সময়ে 600 থেকে 800 টাকা দিয়ে যাতায়াত করেন যাত্রীরা, সেই ভাড়া এখন ঈদ উপলক্ষে অনেকে 900 থেকে 1000 টাকা 1200 টাকা দিচ্ছেন এরকম আমাদেরকে জানিয়েছেন। এবং যাত্রীদের কাছ থেকে মোটা দাগে বিগত সময়ে যে ধরনের অভিযোগগুলো থাকে বাস না থাকা, বাসের সার্বিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, এবার কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না। প্রতিটি যেই গন্তব্যে যাবে সেই বাস কিন্তু আমরা আগে থেকে উপস্থিত দেখছি সায়দাবাদে এবং যাত্রীরাও কিন্তু তাদের টিকিটটি কেটে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা কিন্তু তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য যেই যাত্রা সেটি কিন্তু তারা শুরু করছেন। এবং এখানে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সায়দাবাদ বাস টার্মিনালে এসে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বাস টার্মিনালের ভেতরে সার্বিক অবস্থা ঠিক থাকলেও বাহিরে অর্থাৎ এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাইর হওয়া এবং বাস প্রবেশের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে, যেহেতু এই সায়দাবাদ এলাকাটি জুড়ে কিছুটা গাড়ির চাপ বাড়ার কারণে মূলত যাত্রীদের এই সমস্যাটা হচ্ছে। এবং এই ছাড়া সার্বিক পরিস্থিতি যা দেখছি সায়দাবাদ বাস টার্মিনালে সেটি একেবারেই ঈদের যে ঘরমুখী মানুষের যে ব্যস্ততা সেই চিত্রে কিন্তু আমরা এই বাস টার্মিনালে দেখতে পাচ্ছি। এবং প্রতিটি যাত্রী কিন্তু তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অনুযায়ী কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে যে তাদের যে ঈদ যাত্রা এবারে সড়ক পথে সেই যাত্রা কিন্তু একেবারে স্বাচ্ছন্দ্যে তারা ভ্রমণ করছে এবং ভাড়া বৃদ্ধির যে অভিযোগটি সেটিও কিন্তু একেবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। আমরা মহাসড়কের আরো খবর জানতে চাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনি জানাবেন যে এখন যানবাহনের চাপ কেমন দেখছেন আর সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন নজরে আসছে? রওশন, আমি আছি মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, এটাকে কালীহাতির লিং রোড বলা হয়। আমার পেছনে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সামনের দিকে যাওয়া হয়েছে 2 মিনিট আগে। এর আগে এখানে যানজট ছিল, এখনো যানজট আছে। এখানে আমার সাথে কয়েকজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে টাঙ্গাইল শহর বাইপাস আর রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 9 কিলোমিটার আসতে তাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে, এই পরিমাণ যানজট ছিল। আর এই যানজটের কারণ হিসেবে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে রাতে যমুনা সেতুর উপরে অন্তত 8 থেকে 9টি যানবাহন বিকল হয়ে যায়, সেই যানবাহনগুলো সরাতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। আর এছাড়াও এই মহাসড়কে যখন যানবাহনের যানজট ছিল তখন এই যমুনা সেতুর উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন গিয়েছে এবং ঢাকাগামী যানবাহন বন্ধ ছিল। এবং কিছুক্ষণ আগেও যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এখনো আবার উভয় লেনেই যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যে কারণে এইদিকে যানবাহনের টান কিছুটা শুরু হয়েছে, যানবাহনগুলো উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে। আর এইদিকে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা বলছেন যে এখানে যারা শিশু নিয়ে এসেছেন তাদের ভোগান্তিটা অনেক বেশি। আর এছাড়াও অনেক বৃদ্ধ রয়েছে, তারাও যাচ্ছেন বাড়ি। আর এছাড়াও এই মহাসড়কে আমি লক্ষ্য করেছি যে ভোর থেকে এখানে বাস বা গণপরিবহনের তুলনায় ট্রাকের সংখ্যা অনেকটাই বেশি। আর এই ট্রাকেই তারা যাচ্ছেন
ঝুঁকি নিয়ে। এর কারণ হিসেবে কয়েকজন যাত্রী জানিয়েছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু তারা বাসের আসন পাচ্ছেন না, বা বাস না পেয়ে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে তারা গন্তব্যে যাচ্ছেন। আর এই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল সহ আশেপাশের অন্তত 23 জেলার যানবাহন চলাচল করে। আর এই যানবাহনের চাপেই এখানে গত রাত মাঝরাত থেকে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ বলছে যে সময় যত বাড়বে এই যান চলাচল ততটাই স্বাভাবিক হবে। আর এদিকে গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 45,000-এর অধিক যানবাহন এই সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকার উপরে। পুলিশ বলছে যে বেলা যত গড়াবে এই যানবাহনের চাপ কমবে এবং সড়ক পথ চলাচল স্বাভাবিক হবে। আর অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শুধু মহাসড়ক নয়, টাঙ্গাইলের আঞ্চলিক সড়কে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তো এই ছিল রওশন মহাসড়কে যানবাহন চলাচলের সবশেষ তথ্য। আমরা সড়ক পথের কথা শুনছিলাম, এবার একটু নৌ রুটে কি অবস্থা সেটার পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী আছেন পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে। আসাদুজ্জামান, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে আছে, এই ফেরি চলাচল কতক্ষণ নাগাদ বন্ধ রয়েছে, আর এর ফলে কি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কিনা ফেরিঘাটে? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের 3 নম্বর ফেরিঘাট এলাকায়। তো আজ সকাল 6:10 থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল ঘন কুয়াশার কারণে। তখন কিন্তু মাঝ নদীতে 3টি ফেরি আটকা পড়েছিল বলে আমরা জানতে পেরেছি। বেশ কিছুক্ষণ, মাত্র 5 থেকে 7 মিনিট আগে কিন্তু আমি যে ঘাটে রয়েছি 3 নম্বর এবং 4 নম্বর ঘাট থেকে কিন্তু 2টি ফেরি কিন্তু দৌলদিয়ার উদ্দেশ্যে ছুটে চলে গিয়েছে। অর্থাৎ যে নদীতে রয়েছে, নদীতে কিন্তু এখন কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার কারণেই কিন্তু ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে ঘাটে রয়েছে, এই ঘাটে কিন্তু আবার সামনে পেছনে আশেপাশে কিন্তু বেশ যানবাহনের মানে বাইকার যারা রয়েছে তাদের কিন্তু চাপ রয়েছে, এবং ছোটা পথের যাত্রীরও বেশ চাপ রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে পাশে যে ফেরিটি রয়েছে সেটা কিন্তু এখনো লোড করা হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু এটা আনলোড অবস্থায় রয়েছে। যার কারণে কিন্তু যে এই 3 নাম্বার ঘাটে কিন্তু প্রচুর বাইক এবং কিন্তু যানবাহনের চাপ আমরা দেখতে পেয়েছি বলে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে অন্যান্য ঘাটগুলোতেও কিন্তু ছোট পথের যাত্রী বেশ চাপ রয়েছে, কিন্তু দূরপাল্লার যে বাস এখন পর্যন্ত কিন্তু আমরা এই ঘাটে এলাকা দেখতে পাইনি। অর্থাৎ যারা সাভার, আশুলিয়া, বাইপেল, নবীনগর, ঢাকা এই সব জায়গার যারা যাত্রী রয়েছে, যারা হচ্ছে কাটা পথের যাত্রী, অর্থাৎ লোকাল বাসে করে কিংবা অন্যান্য যানবাহনে করে ঘাটের এরিয়াতে এসেছে, তারা কিন্তু এই নদী পার হয়েই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। প্রচুর মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘাট পাড়ের অপেক্ষায় রয়েছে। অপরদিকে যে এই যে 50 মিনিটের মতো প্রায় যে ফেরি চলাচল বন্ধ রয়েছিল, তার কারণে কিন্তু বেশ মানুষ কিন্তু বিভিন্ন ঘাট প্রান্তে অপেক্ষা করতে আমরা দেখেছি। যেহেতু এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, অর্থাৎ এই যে নৌ রুটে স্বাভাবিক সময়ে 10টা ফেরি চলে, সেক্ষেত্রে এখন কিন্তু ঈদ উপলক্ষে আরো 7টি ফেরি বাড়ানো হয়েছে। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঘাটে যারা অবস্থান করছে তাদেরকে পারাপার করতে সক্ষম হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রওশন, এই ছিল ঘাট থেকে সর্বশেষ সংবাদ। রেল, সড়ক এবং নৌ রুটে যাত্রী পারাপারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। সৌদি আরবে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ইরান, ওমান সহ পুরো মধ্যপ্রাচ্যে ঈদ আজ। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই আজ ঈদ উদযাপিত হচ্ছে। তবে ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। সৌদি আরবে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো হিজরি 1446 বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ঈদের ঘোষণা দেয় সৌদি রয়্যাল কোর্ট। চন্দ্র বা সূর্যগ্রহণের প্রভাব না পড়লেও আকাশে মেঘের কারণে সুদাইর ও তামির অবজারভেটরি থেকে চাঁদ দেখা দেয় খানিকটা দেরিতে। 8 মিনিটের কম সময়ে অস্তও যায় চাঁদ। এর আগে সিয়াম সাধনার শেষ দিনে মক্কার মসজিদ আল হারামে নামাজ আদায় করেন 41 লাখের বেশি মানুষ। সৌদি আরবের পাশাপাশি রোববার ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইরান, ওমান, কুয়েত, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত সহ
পুরো মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে ঈদের ছুটি ও আনন্দ উৎসবের হাওয়া বইতে শুরু করেছে অঞ্চল জুড়ে। একই দিন ঈদ উদযাপন করবে যুক্তরাষ্ট্র ও কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও ঈদ একই দিন। তবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ব্রুনেই আর অন্যান্য দেশেও ঈদের প্রথম দিন সোমবার। অস্ট্রেলিয়াতেও 31 মার্চ ঈদ শুরু বলে ঘোষণা দিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। কাজের তাগিদে এসব দেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। চলতি বছর ঈদ উদযাপন করবেন সারা বিশ্বের প্রায় 190 কোটি মুসলিম। নুসহাত কামাল, এখন বিশ্ব। ঐতিহ্যের ধারক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের সবথেকে বড় ঈদ জামাত। ঈদের আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তার পাশাপাশি শেষ মুহূর্তে পরিপাটি করা হচ্ছে ঈদগাহ এবং এর আশেপাশের এলাকাগুলো। এবার ঈদুল ফিতরের 198তম জামায়াতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন মশিউর কায়েস। সাইদ সুমনের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায় হলেও গত 16 বছর এখানে ঈদের নামাজ আদায় করতে পারেননি তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন মামলা ছিল তার নামে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনে বাড়ি ফিরেছেন তিনি। আশা করছেন পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আদায় করতে পারবেন ঈদের নামাজ। এখানে বিএনপির নেতা কর্মী সহ যারা আছে সবাইকে হেনস্থা করবে, মামলা দিয়ে জর্জরিত করবে এবং তাদের পরিবার সহ তাদেরকে নির্মূল করার চেষ্টা করবে। এই সব বিবেচনায় আমরা বিগত দিনে এই মাঠকে অ্যাভয়েড করে আমরা দীর্ঘ 15 থেকে 17টি বছর নামাজ পড়েছি মসজিদে। এরই মধ্যে ঈদ জামাতের জন্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে প্রস্তুতি চলছে। এবারের এই ঈদগাহে 198তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে, যা শুরু হবে সকাল 10টায়। এই নামাজ পড়া মানুষ বেশি আনন্দ পাওয়া যায়, নামাজ পড়তে সব আসে বেশি। শোলাকিয়া ঈদগাহ মাঠে আমরা ছোট থেকে এখানে নামাজ পড়ছি। এখানে প্রতি বছরেই লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ি আমরা। আমি ছোট থেকে এখানে নামাজ পড়ি, বাবার সাথে দাদার সাথে এসে নামাজ পড়ছি এখানে। ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। সিসি ক্যামেরা, অস্থায়ী ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরায় নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা। 1100 মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে সেটা। আর সেক্ষেত্রে আপনার পোশাকই থাকবে, সাদা পোশাকে থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে। ঈদের জামাতে অংশগ্রহণ করতে হলে জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না। এছাড়া বিশেষ ট্রেন সহ থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা বলে জানান জেলা প্রশাসক। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। বিপুল সংখ্যক মুসল্লি যেহেতু এখানে উপস্থিত হবেন, তাদের সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। জামাত শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে বলে জানান শোলাকিয়া মসজিদের ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতে মুসল্লির সংখ্যা বেশি হয়, সেই জামাতে সবের পরিমাণও বেশি হয়। আর আমরা অবশ্যই দেশের খায়ের বরকতের জন্য দোয়া করব। জনশ্রুতি রয়েছে কোনো এক জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় থেকেই নাম হয়েছে শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। ঈদের আনন্দ চারিদিকে, কেনাকাটা, সালামি আর বাড়ি ফেরা কোনো কিছুই থেমে নেই। কিন্তু জুলাই আন্দোলনে নিহতদের প্রায় 2000 পরিবারে ঈদের আনন্দ থমকে আছে। পরিবারগুলোতে ঈদ যেন এসেছে বেদনা নিয়ে, তারা কেবলই অনুভব করছেন শূন্যতা। অন্যদিকে জুলাইয়ের আহতদের কাছেও ঈদ আনন্দ ফিকে হয়েছে। গতবারের তুলনায় এবার ঈদে প্রাপ্তি থেকে হারানোর গল্পটাই বেশি। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। 5ই আগস্ট বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে এসেছিল মুক্তির ঈদ হয়ে। ঠিক তার 7 মাস পর যখন ঈদুল ফিতর আসন্ন, তখন সেই আনন্দ, প্রিয়জনের শূন্যতা, বিষণ্ণতার ছায়া ফেলেছে এই শহর থেকে দেশের নানা প্রান্তের শহীদ পরিবারে। তেমনই শূন্যতায় মোড়া যাত্রাবাড়ির এই পরিবার।
2024-এর 19 জুলাই আদরের ছোট্ট সন্তান মেহেদী হাসান পান্থকে হারান মা। সেই কান্না আজও থামেনি তার। বারবার বলছেন এই ঈদের জামার বায়না ধরা কিংবা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার আর কেউ রইল না। সবকিছুই আছে আমার, কিন্তু ওরে স্যার আমার সবকিছুই নাই মনে হয়। ভাবতে পারি না যেন আমি কি করবো ঈদের দিন। প্রতিবার ঈদে তো সকালবেলা ওকে ডাইকে উঠাইতে হয়, নামাজ পড়ে সবসময় কিন্তু খুব অলসতা করে, মানে উঠতে চাইতো না, শোয়ার থেকে উঠতে চাইতো না। তো প্রতি বছরই ডিম চপ করি আর এখনো করি, কিন্তু একটা ডিম চপ বেশি থাইকা যায়। ছেলেকে ছাড়া ঈদ ভাবতেই পারছে না বাবা। এবার ঈদের সালামির আবদার করবে না ছোট ছেলে। সব ভুলে থাকতে তাই ঈদে ঘরেই থাকতে চান না বাবা। যখন শেয়ারি খাই তখন টেবিলেও নাই, ইফতারি খাইতে বসলেও নাই। এই কষ্ট তো আমরা শেষ করতে পারি না। আমার তো মনে হয় এমন নামে কাছে ঈদ আসছে, আমি আমার জীবনে যদি ঈদ না আসে, আমার জীবনে কোনো ঈদ না আসে, আমার অন্য আমার ঈদের ঈদ আসলে আমি রাস্তা রাস্তায় ঘুরতে পারতাম। এখন আমি কোথায় থাকতে মন চায় না আমার এখন। সকালে উঠে বড় ভাই আর বাবাকে সাথে নিয়ে ঈদের নামাজে আর যাওয়া হবে না পান্থর। মাও আর ছোট ছেলের পছন্দের সেমাই রান্না করবে না। যার চাঞ্চল্যে মেতে উঠত ঈদ, সেই যে আজ নেই। কোনো প্রফুল্ল উৎফুল্ল যে একটা বিষয় যে ঈদ আসছে কেনাকাটা করতে হইব, ঈদের একটা অন্যরকম কিছু মানে প্রতিদিন ইফতারি করতে বসলে এইখানে আমার কথা মনে পড়ে। এতগুলা বছর এতগুলা ঈদ ওরে ছাড়া হঠাৎ নাই আজকে। এমন না যে বিদেশে চলে গেছে, ফোনে কথা বলবো, দেখা সাক্ষাৎ হইব, সাময়িক দূরত্ব না, এটা চিরজীবনের দূরত্ব। অন্যদিকে জুলাই আন্দোলনে আহতদের ঈদ আনন্দ বদলে গেছে। চোখ, হাত পা কিংবা শরীরের অঙ্গ হারানো প্রায় সবার এবারের ঈদ যেন অনেকটাই ভিন্ন। তেমনই একজন সালমান। হাসি, আনন্দ আর চাঞ্চল্যে এক সময় ভরে উঠত যার ঈদ, সে এখন ঘরবন্দি। জুলাই অভ্যুত্থানে ঘাতকেরা তার পা থেকে কেড়ে নিয়েছিল 3 ইঞ্চি হাড়। রমজান ঈদ উপলক্ষে আমাদের এখানে নাইট টুর্নামেন্ট, ফুটবল নাইট টুর্নামেন্ট হয়। এবার তো টুর্নামেন্টে কখনোই অ্যাটেন্ড করতে পারবো না। আবার আমার লাইফ থেকে মোটামুটি খেলাধুলাটা শেষ। আমি বাসায় একরকম একটা একাকিত্ব জীবন পার করতেছি, কারণ আমার প্রতিটা কদম যখনই আগাই তখনই আমি মাটি নিচে বাম পায়ে পাই না। আমার পাটা শর্ট থাকার কারণে শরীরটা অনেকটা হেলে পড়ে। অন্যদিকে জুলাই ফাউন্ডেশন বলছে জুলাইয়ের আহত ও শহীদদের ভুলবে না দেশ। তাদের জন্য প্রধান উপদেষ্টার বার্তাসহ কার্ড ও উপহার পাঠিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে। শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, তাদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ইতিমধ্যে একটি করে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। তার মধ্যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি শুভেচ্ছা বার্তা রয়েছে। আশা করছি এটি তাদেরকে, এই শহীদ পরিবারদেরকে এটি মনে করিয়ে দিবে যে তারা এই দেশের জন্য কি স্যাক্রিফাইস করেছে। 2024-এর হাজারো তরুণ যেমন বদলে দিয়েছে বাংলাদেশকে, একইভাবে বদলে গেছে বহু তরুণের জীবন। তাদের পাশে দাঁড়ালে হয়তো পূর্ণতা পাবে আমাদের সবার ঈদ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। পহেলা বৈশাখ উদযাপনে ঐতিহ্যবাহী মোটিফ তৈরির কাজ চলছে। যদিও রমজান এবং ঈদের কারণে কিছুটা ঢিলে ঢালাভাবেই চলছে এই প্রস্তুতির কাজ। আয়োজকরা জানান সব প্রস্তুতি শেষ করে যথাযথভাবেই উদযাপিত হবে বাংলা বর্ষবরণ উৎসব। এছাড়াও বৈশাখী মেলার স্টল, মুখোশ এবং দেয়াল লেখনের কাজও চলছে। তাসফিয়া উকরোজের প্রতিবেদন। বৈচিত্র্যময় সব মোটিভ বানাতে পেরেক ঠোকার এই ঠকঠক শব্দই যেন বার্তা দেয় বৈশাখ আগমনের। পহেলা বৈশাখ মানেই বর্ণিল আয়োজন, প্রাণের উৎসব। এবছরের বর্ষবরণের সেই চিরচেনা রং কেমন হচ্ছে? এটা আমাদের নিজের একটা প্রাণের উদ্যোগ বলতে পারেন। আমরা নিজের মন থেকে এটা চলে আসি কাজের জন্য। বাইরে 3টা স্ট্রাকচার হচ্ছে বড় বড়, সেগুলোও কাজ শুরু হয়ে গেছে এবং আশা রাখি ওটাও শেষ করতে পারবো।
পহেলা বৈশাখের প্রস্তুতি মানেই চারুকলার প্রাঙ্গণে হই হুল্লোড়ে চলত মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিভ বানানোর কাজ, বৈশাখী মেলার স্টল তৈরি, বিভিন্ন রঙিন মুখোশ আর দেয়াল লিখন। তবে রমজান মাস আর সামনে ঈদ থাকায় বর্ষবরণের প্রস্তুতিতে কিছুটা ভাটা পড়েছে বলে জানালেন আয়োজকরা। স্টুডেন্টদের ইনভলভমেন্ট আসলে আশানুরূপ না, এটার ভ্যালিড কিছু রিজন আছে। প্রথমত হচ্ছে এবার ইউনিভার্সিটি খুব আগে বাগে বন্ধ হয়ে যায়। মঙ্গল শোভাযাত্রা নিয়েও আমরা দেখছি নানা রকমের তর্ক বিতর্ক হচ্ছে, করার চেষ্টা করছে, কিন্তু এটা আমাদের কথা হচ্ছে যে এটি আমাদের একটা ঐতিহ্য, এটি হতেই হবে। এদিকে প্রতি বছরের মতোই পূর্ণ উদ্যমে পালিত হবে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব, এমনটাই জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন। বললেন, শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ চারুকলার চিরাচরিত প্রস্তুতিতে অংশ না নেওয়ার ব্যাপারটি সম্পূর্ণ সত্য নয়। 2006 সাল থেকে কিন্তু এই রীতি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যে একটা ব্যাচ, সিনিয়র ব্যাচ যারা পাশ করে যাবে মাস্টার্স, তারা দায়িত্ব নেবে, অর্থাৎ অর্গানাইজ করবে। 26 ব্যাচ এখনো পর্যন্ত আমার কাছে কেউ এসে বলেনি যে স্যার আমরা কাজ করতে চাই। আবার আরেকটা কথা মজার ব্যাপার আছে, 26 ব্যাচের কিন্তু অনেকেই এখানে যুক্ত আছে, কাজ করছে। তাহলে এই বিবৃতিটা কি বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য নয় কি? সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বাংলা নববর্ষ উদযাপনের যে রীতি তা চলমান থাকবে বছরের পর বছর, এমনটাই প্রত্যাশা সকলের। রমজান মাসের আবহতেই শুরু হয়ে গেছে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নতুন নতুন সব শিল্পকর্ম, আবার পেরেকের ঠকঠক শব্দে তৈরি হচ্ছে বৈচিত্র্যময় সব মোটিফের। বাঙালির চিরচেনা এই আয়োজন যেন উৎসবের আগমনী বার্তাই বয়ে আনছে। তাজফিহা উফরোজ, এখন, ঢাকা। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেট ঈদকে কেন্দ্র করে নতুন রূপে সেজেছে জাফলং, সাদা পাথর, রাতারগুল, বিছরাকান্দি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। 13 দিনের সরকারি ছুটিতে এরই মধ্যে হোটেল, মোটেল এবং রিসোর্টগুলোতে প্রায় 50% অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। প্রত্যাশা মতো পর্যটকের সমাগম হলে এবারের ঈদে ব্যবসা ভালো হবে বলে ধারণা পর্যটন ব্যবসায়ীদের। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। মেঘ পাহাড়ের অপরূপ মিতালি, বিশাল ঝর্ণাধারা, স্বচ্ছ জলরাশিতে ভেসে বেড়ানো সাদা পাথর আর চোখ জুড়ানো সবুজ চা বাগান, সবকিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতিকন্যা সিলেট। সুন্দরী শ্রীভূমি খ্যাত মায়াবী সিলেটের পরশ পেতে ঈদের ছুটিতে মুখিয়ে আছেন সারা দেশের পর্যটকরা। পর্যটকদের বরণ করে নিতে এখন অনেকটাই প্রস্তুত সিলেটের হোটেল, মোটেল এবং রিসোর্টগুলো। গেস্টদের জন্য আমাদের স্পেশাল কিছু অফার থাকবে আর কিছু সেট মেনু থাকবে যেটা তারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে এনজয় করতে পারে। আমরা সবসময় চেষ্টা করি, যেহেতু আমরা গেস্টদের জন্য, গেস্টদের সার্ভিসের জন্য রয়েছি, তো আমরা সবসময় চেষ্টা করি ঈদেও যাতে করে তারা কোন ধরনের কমতি না হয়। ঈদের আগে পর্যটকদের আকৃষ্ট করতে রুফটপ রেস্টুরেন্ট ও সুইমিং পুল সহ প্রয়োজনীয় সবকিছুই ঠেলে সাজানো হচ্ছে। চলছে সাজসজ্জার কাজ। হোটেল, মোটেলে থাকছে আকর্ষণীয় সব ঈদ প্যাকেজ। We have prepared a lot of recreation time, a lot of offer, a lot of package during this time. The package are multiple. পর্যটকরা সিলেটে আসবে এবং মুখরিত হবে সিলেটের প্রতিটি স্পট। আমরা পর্যটকদের জন্য সবকিছু আমাদের রুম টুম সুন্দর করে সাজিয়েছি পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য। এবারের ঈদে টানা 9 দিনের ছুটিতে লাভের মুখ দেখার আশায় পর্যটন ব্যবসায়ীরা। এর মধ্যে আমাদের বেশিরভাগ হোটেলে আপনার 50% উপরে বুকিং সম্পন্ন হয়ে গেছে এবং যেহেতু ঈদের কেনাকাটা এখনো বাকি আছে, আরও 2 দিনের মধ্যে অথবা বুকিংগুলো হয়ে যাবে, পুরো বুকিং হয়ে যাবে। তো টাকার অঙ্কে না বললেও আমরা বলতে পারি যে একটা ভালো একটা ব্যবসা এবার ঈদের পরে 150 থেকে 200 কোটি টাকার এইখানে প্রায় পর্যটকের কাছ থেকে ব্যবসায়ীরা আয় করার সম্ভাবনা রয়েছে। যদি নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয় তে অনেক পর্যটক আনন্দে তার পর্যটন স্পট পরিদর্শন করে ফিরত যেতে পারবে। অনেকে কিন্তু আশেপাশের দেশে চলে যেত, কিন্তু এবার বিভিন্ন এমবেসিগুলা একটু তাদের রেস্ট্রিকশন থাকাতে ভিসা যেহেতু হচ্ছে না, এবার দেশের মধ্যে আমরা ভাবতেছি যে এবার টুরিস্টরা দেশের মধ্যেই ইয়ে করবে এবং সিলেট একটা ভালো টার্নওভার হবে।
গত বছরগুলোর মতো এবারের ঈদেও পর্যটকরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন বলে আশ্বস্ত করেছে পুলিশ। পর্যটন কেন্দ্রগুলোতে আমরা নিয়মিত একটা পার্টি থাকবে, যারা এই পর্যটনরা যাতে নির্বিঘ্নে প্রত্যেকটা স্পটে ঘুরতে পারে, কোথাও যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না, ওইটা থাকবে। পাশাপাশি আমাদের ট্যুরিস্ট পুলিশ আপনারা জানেন, ওরাও থাকবে। সিলেটের মায়াবী পরিবেশে লাখো পর্যটকে মুখরিত হবে প্রতিটি পর্যটন স্পট। দীর্ঘদিনের ব্যবসায়িক খরা কাটিয়ে আবারও প্রাণ ফিরবে এই খাতে, এমন প্রত্যাশা সিলেটের পর্যটন শিল্প সংশ্লিষ্ট শত শত ব্যবসায়ীদের। সন্দীপন শুভ, এখন সিলেট। ঈদের আগে বরিশালে ঊর্ধ্বমুখী মাংসের বাজার, এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, কোন কোন মাংসের দাম কতটা বাড়লো, আর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, একটু জানিয়ে রাখি, ঈদ উপলক্ষে বরিশালের বাজারে সব ধরনের মাংসের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরুর মাংসের কথা যদি বলি, সপ্তাহ ব্যবধানে প্রায় 30 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরুর মাংস যেখানে 750 টাকায় বিক্রি হতো, সেখানে কিন্তু এখন 800 টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে খাসির মাংসের কথা যদি বলি, সেটা 1100 টাকায় বিক্রি হলো, আজকে বাজারে 1200 টাকায় বিক্রি হচ্ছে। এবং ঈদের বাজারে আসলে গরুর মাংসের দাম বরাবরই আসলে বৃদ্ধি পায়, সেটা এবারও আসলে লক্ষ্য করা গেছে। এবং যদি মুরগির কথা বলি, 10 দিনের ব্যবধানে 20 থেকে 70 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি, যেটি আমরা গত সপ্তাহেও দেখেছি যে 190 টাকায় বিক্রি হচ্ছে, সেটি 2-3 ধাপে বেড়ে আজকে 215 থেকে 220 টাকা প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগি 300 টাকায় বিক্রি হলেও আজকে বাজারে 330 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং 260 টাকার সোনালী মুরগি আজকে 280 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে 20 থেকে প্রায় 70 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির মাংসের দাম। এবং ব্যবসায়ীরা বলছেন যে ঈদে যে পরিমাণ চাহিদা থাকে, সে পরিমাণ সরবরাহ আসলে বাজারে নেই, যার কারণে প্রতি বছরই দেখা যায় বিভিন্ন উৎসবের আগে মুরগির দাম কিংবা গরুর মাংসের দামটি বেড়ে যায়। এবং তারা আরও বলছেন যে বিশেষ করে বাচ্চা মুরগি যেগুলো রয়েছে, সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া উৎসব রয়েছে সামনে, একই সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান কিন্তু বেশি রয়েছে ঈদের পরপরই, যার কারণে মুরগির চাহিদাটা এবছর বেশি, যার কারণে এই দামটিও আসলে বেড়েছে এবং চাহিদার তুলনায় সরবরাহ বেশ কম। এবং গরুর মাংসের কথা যদি বলি, প্রতি বছরই আমরা দেখতে পাই যে ঈদ কোরবানি এলেই আসলে গরুর মাংসের চাহিদাটা বাড়ে, সাথে সাথে দামটিও বেড়ে যায়। এবং এ বিষয়ে ভোক্তা কিংবা যারা বাজার মনিটরিং করছে, তারা কিন্তু মনিটরিং করছে, কিন্তু তারপরেও আসলে এই দামটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা বলছেন যে কেনা বেশি থাকার কারণে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে, যার কারণে আসলে তাদের কোনো কিছু করার নেই। ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে ক্রেতা যারা রয়েছেন, তারা কিছুটা বিপাকে পড়ছেন ঈদ বাজারে কেনাকাটা করতে এসে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, ঈদের আগে বরিশালে মাংসের বাজার ঊর্ধ্বমুখী, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রাত 3টার দিকে নগরের বাকুলিয়া এক্সেস রোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেট কারে থাকা মানিক এবং আবদুল্লাহ নামে 2 জন নিহত হন। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রাইভেট কারের আরোহীরা সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। কয়েকদিন আগে ঢাকায় সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জেলা সদরের সাথে সড়ক পথে যুক্ত হয়নি দেশের বৃহত্তম উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি এবং লংগদু। ফলে নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ি এই জনপদের বাসিন্দারা। অথচ নানিয়ারচর লংগদু জেলা মহাসড়কের মাত্র 24 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হলেই বদলে যেতে পারে রাঙামাটি এবং খাগড়াছড়ির 5 উপজেলার লাখো মানুষের ভাগ্য। খুলতে পারে সম্ভাবনার নতুন দুয়ারও। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। স্বাধীনতার 54 বছরে দেশে সড়ক যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হলেও ভৌগোলিক অবস্থার কারণে এখনও পাহাড়ের সব উপজেলার সঙ্গে রাঙ্গামাটি জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ নেই। এছাড়া 1960 সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কৃত্রিম হ্রদের কারণে নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি পানিবন্দী হয়ে জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান। ফলে এসব এলাকার উৎপাদিত কৃষিপণ্যের পরিবহন ও বাজারজাত করা যেমন কষ্টসাধ্য ও তেমন ব্যয়বহুল। পাশাপাশি নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা।
সড়ক করলে লঙ্গুটুতু নানেচরে আবদাওনের আর যে নানেচর থেকে যে রাঙামাটি থেকে এই বাখায় সব কিছু সুবিধা হবে। ওইদিকের লোকগুলো থাকার যদি দিকে না লাগবে রাঙামাটি যাওয়া লাগবে না, তখন তারা এদিকে শর্টকাটে রাঙামাটি যাতায়াত করতে পারবে। এখানে যে কৃষি পণ্যগুলো উৎপাদিত হয় এই কৃষি পণ্যগুলো আপনার দেখা যাবে একটা সুন্দর বাজার মূল্য ওনারা পাবে। 2020 সালে নানিয়াচরে চেঙ্গি নদীতে সেতু নির্মাণের পর পাহাড়ে উন্মোচিত হয় সমৃদ্ধির নতুন সম্ভাবনা। রাঙামাটির বগাছড়ি থেকে লংগদু পর্যন্ত দূরত্ব 37.5 কিলোমিটার। এর মধ্যে নানিয়াচর পর্যন্ত 13.5 কিলোমিটার পিচঢালা সড়ক থাকলেও বাকি পথে 24 কিলোমিটারে নেই উন্নত সড়ক ব্যবস্থা। এতে ভোগান্তিতে 5 উপজেলার 5 লাখ মানুষ। তো এইটাকে আমরা একটা মহাপরিকল্পনার আওতায় নিলে আমাদের যেমন সিকিউরিটির জন্য এই রোডটা দরকার, এট দ্য সেম টাইম হচ্ছে এটা আমাদেরকে মানুষের জীবনমান পরিবর্তনের জন্য এই রোডটা কাজ করবে। এই সড়কের প্রয়োজনীয়তা তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। এই সড়কটি বাস্তবায়নযোগ্য এবং এই সড়ক বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা তুলে ধরে আমরা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছি যেন এই সড়কটি ভবিষ্যতে কোনো প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ করা হয়। প্রস্তাবিত এই সড়কটি নির্মাণ হলে জীবনমানের উন্নয়নের পাশাপাশি নানা সুবিধা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার পিছনের এই বড়পুল থেকে মাত্র 24 কিলোমিটার সড়ক নির্মাণ হলে লংগদু হবে কৃষিপণ্য বিপণন ও পর্যটনের গুরুত্বপূর্ণ হাব। এতে বছরে বাণিজ্য হবে কয়েক হাজার কোটি টাকা। পর্যটকরাও সাজেক থেকে লংগদু, রাঙামাটি, বান্দরবান হয়ে স্বল্প খরচ ও সময়ে যেতে পারবে কক্সবাজার। তাই সড়কটি নির্মাণে দ্রুত সরকারের হস্তক্ষেপ চেয়েছেন পাহাড়ের বাসিন্দারা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এবার জানাবো দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের কারণে গ্রিনল্যান্ড এখন আন্তর্জাতিক গণমাধ্যমের নিয়মিত খবর। এই সুযোগকে কাজে লাগিয়ে পর্যটন এবং আর্থিক খাত সমৃদ্ধ করতে উঠে পড়ে লেগেছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল গ্রিনল্যান্ডের পর্যটন খাত সংশ্লিষ্টরা। তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর, কার্যক্রম শুরু করছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। যদিও পর্যটক সমাগম বাড়ায় দ্বীপাঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়ার শঙ্কাও রয়েছে। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রত্যয়ে বিশ্বব্যাপী স্পটলাইটে এসেছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপাঞ্চল। এর মধ্যে রাজধানী নুকের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর এই দ্বীপাঞ্চলে পর্যটকদের আসা যাওয়া করেছে আরও সহজ। গেল বছরের নভেম্বরে চালু হয়েছিল বিমানবন্দরটি। জুন থেকে নিউ ইয়র্ক থেকে নুকে সরাসরি ফ্লাইট চালু করবে ইউনাইটেড এয়ারলাইন্স। কার্যক্রম শুরুর অপেক্ষায় আরও অনেক এয়ারলাইন্স। এর আগে মার্কিন পর্যটকদের কোপেনহেগেন হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক ঘাঁটি কাঙ্গার লুসুয়াক ব্যবহার করতে হতো গ্রিনল্যান্ডে আসার জন্য। Nuuk is quite a significant increase both in the number of operators. We will have SAS coming in, we have United Airlines coming in, we have Air Greenland increasing their number of aircraft significantly, and the same with Icelandair. আইস ফোজোর্ডের জন্য বিখ্যাত গ্রিনল্যান্ডের প্রধান পর্যটন হাব ইল্লুলিসাতেও 2026 সালে নতুন বিমানবন্দরের উদ্বোধন হবে। গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের কুয়াকোট্টকেও চলছে বিমানবন্দর তৈরির কাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জানুয়ারিতে নুক বিমানবন্দরে আসার পর বিশ্বব্যাপী আরও আগ্রহ বেড়েছে গ্রিনল্যান্ড নিয়ে। পর্যটন খাত সমৃদ্ধ করতে বিমানবন্দর তৈরিতে উঠে পড়ে লেগেছে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। In Ilulissat, another international airport will open, and I think it's next year, in 26. And they already now we are getting much more bookings that we have received earlier. হাইটেক ইন্ডাস্ট্রির পাশাপাশি বিরল খনিজের জন্য সেই সময় থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করে নিতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। স্বায়ত্তশাসিত এই অঞ্চলের বরফের রাজ্য, হিমবাহ, বরফের গায়ে ঘেঁষা খাড়া পাহাড়ের সারি, তিমিসহ অসাধারণ জীববৈচিত্র্যের কারণে বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই দ্বীপাঞ্চল। It was one of the last parts of the world I haven't seen actually, so it was on my bucket list. So that's why I want to come here, and also of course it's a part of Denmark. We had talked about Tromsø instead because we would see the northern lights. But then he saw there would open a direct route to Nuuk, and we settled for that. পরিসংখ্যান বলছে বছর ব্যবধানে গ্রিনল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইট দিয়ে যাত্রী এসেছে 14% বেশি। এক দশকে হোটেলে পর্যটকদের থাকার পরিমাণও বেড়েছে। গেল বছর 3.5 লাখ মানুষ গ্রিনল্যান্ডে রাত্রি যাপন করেছিল। 2014 সালে এই সংখ্যা ছিল 2 লাখ।
নতুন বিমানবন্দর নুকের উদ্বোধনের পর 3 মাসে পর্যটকদের বুকিং বেড়েছে কয়েক গুণ। কিন্তু দ্বীপাঞ্চলটিতে পর্যটক সমাগম বাড়লে জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়তে পারে বলে মত পরিবেশ বিজ্ঞানীদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার খেলার খবর। ঈদের আগে বেতন পাননি বাফুফের সাথে চুক্তিবদ্ধ 36 ফুটবলার। জানা গেছে ব্যাংকিং জটিলতার কারণেই বেতন দেয়া সম্ভব হয়নি। এদিকে ঘোষণার প্রায় 5 মাস পেরিয়ে গেলেও সাফ জয়ীদের 1.5 কোটি টাকা বোনাস দেয়নি বাফুফে। বিস্তারিত প্রতিবেদনে। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে নিজ বাড়িতে অবস্থান করছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। তবে তাদের ঈদ আনন্দে খানিকটা ভাটা পড়েছে বাফুফের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে। কারণ ফেডারেশনের স্টাফরা বেতন পেলেও বেতন পাননি আফিদারা। বাফুফের একটি সূত্রের দাবি, গেল 10 ফেব্রুয়ারি চুক্তি করা 36 ফুটবলারদের বেশিরভাগেরই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি, যে কারণে বেতন দেয়া সম্ভব হয়নি। যদিও জাতীয় নারী দলের ফুটবল দলের পৃষ্ঠপোষক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান, তবে ঈদের পর বেতন পরিশোধ করতে চায় বাফুফে। নারী ফুটবলারদের বেতন নিয়ে জটিলতা কাজী সালাউদ্দিনের আমলেও ছিল। তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটির বয়স 5 মাস হলেও পুরনো ঘটনা থেকে শিক্ষা নেয়নি তারা। বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরই সাফজয়ীদের জন্য 1.5 কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। প্রায় 5 মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি ফেডারেশন। এটা কোনো আপডেট নাই, ওটা তো যেহেতু বোনাস আমরা অ্যানাউন্স করেছি, ওটা বোনাস পেয়ে যাবে, এটার কোনো আপডেট নাই। এটা দে উইল গেট ইন ডিউ টাইম। এটা আসলে টাইমলাইন কিন্তু আমার যতটুকু মনে করি আমরা কোনো টাইমলাইন বলিনি, তবে ডেফিনেটলি মেয়েদেরকে বলা আছে, মেয়েরাও জানে এটা ওরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো কোনো সন্দেহ নেই, এটাতে কোনো চ্যালেঞ্জেস নেই। এটাতে বাফুফে নারী ফুটবলারদের বোনাস দিবে কি দিবে না তা সময়ই বলে দিবে। তবে যাদের কারণে বাফুফে, তাদের পারিশ্রমিক ইস্যুতে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদযাত্রার শেষ দিনে রেলে বেড়েছে যাত্রীর চাপ, ভিড় বাস টার্মিনালগুলোতেও। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজট। সৌদি আরব এবং আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ। ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ঈদ হবে সোমবার। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারে নেই ঈদ আনন্দ, আহতদের কাছেও ফিকে উৎসবের রং। অঙ্গ হারিয়ে বিষণ্ণ অনেকেই। এবং পুরোদমে চলছে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি। মেলার স্টল, মুখোশ এবং দেয়াল লিখনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। কথা হচ্ছে যে এটি আমাদের একটা ঐতিহ্য, এটি হতেই হবে। এটা আমাদের নিজের একটা প্রাণের উদ্যোগ বলতে পারেন। আমরা নিজের মন থেকে এটা চলে আসি কাজের জন্য। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।